দর্শক, আমি মাহফুজ মিশু আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ এই সাক্ষাৎকার অনুষ্ঠানে। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসর শ্রীরাধা দত্ত, এবং তিনি দক্ষিণ এশিয়া নিয়েও কাজ করেন। মূলত দক্ষিণ এশিয়া নিয়ে আপনাকে লিখতে দেখি, বলতে দেখি, গবেষণা করতে দেখি। দিদি, স্বাগত আপনাকে। কেমন আছেন? থ্যাংক ইউ, খুব ভালো। এখানে আসলে ভালো থাকে। কেমন হলো আপনার এবারের ঢাকা সফর? প্রোগ্রামটা এসেছিলাম একটা ডায়রা কনফারেন্স, একটা অল্প বয়সীদের একটা ইউথ ফোরাম মতন। খুব ভালো সেশন করেছে, ভালো ভালো লোককে ডেকেছে। তো আমারও অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ, বাইরে থেকে যারা লোকজন, এখানকার প্রফেসররা। তো আমি খুব এনরিচড। জি, আপনাকে যদি বলি যে আপনি এবারের ঢাকা সফর থেকে আপনার টেক অ্যাওয়েটা কি, মানে কি নিয়ে যাচ্ছেন, বার্তাটা কি? আমার খুব ভালো লেগেছে এই কনফারেন্সে। অল্প বয়সীদের কিছু কিছু পেপার তো সেশনে রাখা হয়েছিল, কিন্তু প্রত্যেক সেশনে যে কিউএনএ হতো তারা কিন্তু অল্প বয়সীরা ইন্টারভিউ করতো। আর যেটা আমার খুব লেগেছে ভালো, যে একটা সবসময় তারা একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, একটা স্ট্রাকচার, তার মধ্যে থেকে জিনিসগুলো দেখেছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি এই জুলাই আপরাইজিংয়ের ব্যাপারটা, 1971-এর ব্যাপার নিয়ে তাদের কি মনোভাব। হ্যাঁ, মনোভাব। আর মোর ইম্পর্টেন্টলি বিষয় যেটা আমি ওপেনলি বলতে পারি, দ্যাট কখনো কোথাও কোনো ব্যাপারেই অ্যান্টি ইন্ডিয়া ব্যাশিং দেখিনি। দেখেন, না, একটাও কোনো আমার নজরে পড়েনি। অফকোর্স কিছু কিছু প্যারালাল সেশন চলছিল, যেই কারণে হয়তো কিছু সেশন আমার মিস হয়েছে, কিন্তু আমি দুদিনই একদম সকাল থেকে সন্ধে পুরো বসে ছিলাম। আমার খুব পজিটিভ ফ্রেমওয়ার্কে জিনিসটা মনে হয়েছে। আর চিন্তাধারা কী করছে এই প্রজন্ম, সেটা অনেক জায়গায় উঠে আসছিল। অফকোর্স এটা খুব অল্প বয়সী যারা করছিল প্রোগ্রামটা, কিন্তু খুব ভালো লোক। তাদের মেন্টর যারা এসছিলেন আমাদের প্রোগ্রামে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কেউ কেউ বাইরে আছেন, তো তাদের আন্ডারে এরা যে কাজ করছে সেটা বোঝা যাচ্ছে যে ভালো মেন্টরিং পাচ্ছে। খুবই পরিষ্কার। দিদি, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ভারত সম্পর্ক, সেইটা একটা দৃশ্যতই একটা টালমাটাল বা একটা কঠিন পরিস্থিতির দিকে আছে, খারাপ যাচ্ছে বললেও ভুল হবে না। মনে হয়েছিল যে প্রফেসর ইউনূসের সঙ্গে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা সাইড লাইনে দেখা হয়, তখন খানিকটা হয়তো বা বরফ গলতে শুরু করেছে দুই শীর্ষ নেতা। তার একটা আউটপুট আমরা দেখলাম, ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করলেন, তারপরে আবার কোথাও কি থমকে গেল, অথবা এই সম্পর্কটা আসলে এই জায়গায় গেল, তার প্রধান কারণ কি মনে হয়? দুটো তিনটে জিনিস। এক তো আমার যেটা আপনি বললেন, আমাদের ফরেন সেক্রেটারি এখানে এসেছিলেন, একটা সার্টেন এগ্রিমেন্ট যেটা আমরা চোখে পড়েছি। তারপরে আমরা দেখেছি উনি পার্লামেন্টে একটা খুব ক্লিয়ারলি একটা স্টেটমেন্ট করেছিলেন যে শেখ হাসিনার ব্যাপারে, দ্যাট আমরা কখনোই কোনো ওনাকে অ্যান্টি বাংলাদেশি কাজ করতে দেব না। উনি এখানকার গেস্ট বটে। তো আমার মনে হয় সেটা একটা খুব পজিটিভ সিগন্যাল গিয়েছিলো, যেটা বাংলাদেশ নিশ্চয়ই সেটা চেয়েও ছিল হয়তো, বাট এটা ইন্ডিয়ার থেকে। কিন্তু তার কিছুদিন পরেই আবার খুব অ্যান্টি ইন্ডিয়া রেটরিক আমরা শুনেছি। তার মধ্যে একটা ছোট্ট কথা বলে, যে ত্রিপুরায় যখন খুব জল হলো, ফ্লাড হলো, এইদিকে স্বাভাবিকভাবে জল গড়িয়ে এসছিল, তাতে হঠাৎ করে দেখলাম এনভায়রনমেন্ট অ্যাডভাইসার বললেন যে ইন্ডিয়া ইচ্ছে করে ফ্লাড করিয়ে দিয়েছে। যেটা একদমই সত্যি কথা না। কেউ ইচ্ছে করে ফ্লাড করায়নি, করাবার কথা না। আমাদের ইনফ্যাক্ট ওয়ার্নিং সিগন্যালও এসেছিলো, যেটা আমরা পরে জানতে পেরেছি, কিন্তু সেই সিগন্যালটা বোধহয় বাংলাদেশ তখন ধরতে পারেনি। তো পরে বোধহয় বসে কথা হয়েছে, তো একটা সেকেন্ড লেভেল অফ ইনফরমেশন। আমরা জানি যে আমাদের দানবার ড্যাম বর্ডারের থেকে 140 কিলোমিটার দূরে, 30 মিটার হাই। তো ওই ড্যামের সম্ভব ছিল না যে এটা ফ্ল্যাশ ফ্লাড মতো যেটা হয়েছিল। তো এই যে এই ছোটো ছোটো জিনিসগুলোকে ইন্ডিয়াকে খুব ইরিটেট করেছে, যে এটিতে তো পলিটিক্যাল কনস্টিটুয়েন্সি নেই ইন্টারিম গভর্নমেন্টে, তো তাহলে কেন এই কথাটা তোলা যে ইন্ডিয়া এটা ইচ্ছে করে করেছে। তার মনে হচ্ছে তারপর আপনারা দেখেছি প্রেস সেক্রেটারির কিছু কিছু অ্যান্টি ইন্ডিয়া বক্তব্য, মন্তব্য হয়েছে চারিদিকে, সেইগুলো ওয়াজন্ট ভেরি ওয়েল টেকেন। তারপর অফকোর্স এটা একটা বিরাট ইস্যু ছিল মাইনরিটি ভায়োলেন্স, যেটা অফকোর্স ইন্টারিম গভর্নমেন্ট খুব ভালো করে ওটাকে হ্যান্ডেল করেছেন। অনেকের পলিটিক্যাল সবাই বলেছে যে এটা একদম ঠিক না, কিন্তু আমাদের মনে হয়েছে কোথাও। তারপর ওই যে যেটা ইসকন, উনি অফকোর্স এখন ইসকনে নেই, বাট ওই ওনাকে অ্যারেস্ট করা, কিছু জিনিস আমরা যেটা দেখেছি খুব মনে হয়েছে, মানে টার্মটা হয়তো ঠিক ইউজ করছি না, যে পলিটিক্যাল উইচান্ট হয়েছে। মানে যে যারা আগের রেজিমের সঙ্গে ছিল অনেকে তো বাইরে চলে গেছে, কিন্তু এখানে যারা ছিল মানে ডেলিবারেটলি তাদের ভেতরে ঢোকানো হয়েছে, কোনো চার্জ এখনও করা হয়নি। সেই সবগুলো মনে হয় সিগন্যালিং ভালো হয়নি। আর ইন্ডিয়া বোধহয় যেটা মানে ইন্ডিয়ার মতন থেকে চেষ্টা করেছে, কিন্তু ফার্স্ট স্টেপ অলসো বাংলাদেশ থেকে হলো, যে আমার মনে হয় সেটা একটা কমার্শিয়াল প্রেশার গ্রুপের কারণে, যে ইয়ানটা বাই রোড বন্ধ করা হলো।
তাতে স্বাভাবিকভাবে ইয়ানের প্রাইস বেড়ে যাচ্ছে না, যেমন ঘুরে জিনিসটা আসছে। সো একটা ড্রপ হলো, তারপর তো ইন্ডিয়া অফকোর্স কিছু কানেক্টিভিটি, কিছু পোর্ট, কিছু ব্যাপার বন্ধ হলো। ভিসাটা এখন আবার অনেক মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে, মাঝখানে খুবই কমে গেছিলো, মানে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আবার আমি শুনলাম যে মেডিকেল ভিসা আজকাল হচ্ছে। জি প্রফেসর রাধাতু, তো আপনি যেগুলো বলছেন সেগুলো বাংলাদেশের এন্ডের, বা আপনি হয়তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিংবা বাংলাদেশের পরিবেশ উপদেষ্টা, তাদের যে বক্তব্যকে আপনি অ্যান্টি ইন্ডিয়ান বলছেন, সেইটাকে প্রো বাংলাদেশ বলারও তো নিশ্চয়ই সুযোগ আছে। ফলে ধরেন একটা সম্পর্কে যখন টানাপোড়েন চলে এ ধরনের বক্তব্য, কারণ এখানকার মানুষের মনস্তত্ত্ব অনেক কিছুকে তাদেরকেও নিশ্চয়ই আমলে নিতে হয়েছে, কিন্তু ভারত থেকে যে ধরনের পদক্ষেপ, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমের মেন স্ট্রিম মিডিয়ারও যে পরিমাণ মিথ্যাচার, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এবং আপনি জানেন যে গ্লোবালি ভারতের নাগরিকদের একটা বড় অংশ বিদেশে থাকে, ফলে এইটা বাংলাদেশকে একটা সাংঘাতিক বিপদে ফেলার চেষ্টাও ছিল কিনা? আমার মনে হয় এটাতে কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট হিসেবে কিছু করণীয় ছিল না। আই কমপ্লিটলি এগ্রি। আমি নিজে এটা নিয়ে আগে আপনার সাথে কথা হয়েছে, আমি লিখেওছি বারবার, যে বিরাট একটা ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ক্যাম্পেইন তৈরি হয়েছে দুধ তরফায়। এই দিকেও সোশ্যাল মিডিয়া আপনি দেখুন কীরকম, কিন্তু আপনার বাজার বড়, ফলে সেটা এক্স্যাক্টলি আমাদের, আপনি যেটা বললেন যে ডায়াসপোরা ওখানে বসে আছে, আওয়ামী লীগের ডায়াসপোরা বাইরে বসে আছে, তারা বিরাট এইগুলো করেছে, মানে হ্যাঁ। সো বাট ওইখানে ইন্ডিয়া গভর্নমেন্ট হিসেবে কি করতে পারে, মানে তারা কিন্তু নিজেরা এর মধ্যে একদমই ছিল না, এটা 100% আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এটা একটা, আজকাল তো আমরা দেখছি মিডিয়া একটা বিরাট রোল প্লে করছে, তারাই জিউরি, তারাই মানে সব কিছুই তাদের হাতে চলছে। বাট মানে একটা সার্টলি এনভায়রনমেন্টটাকে বিস্মিত করে দিয়েছিল এটা ঘটনা। অ্যান্ড তারপরে ধরুন দুটো তিনটে জিনিস হয়েছে, যেরকম আইএসআই এখানে এসছে, আর প্রথমের দিকে কথা বলছি, তাদেরকে চিটাগংয়ের ওখানে নিয়ে যাওয়া হয়েছে। তারপর অফকোর্স মানে এগুলোর কি খুব সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে? এসছিল তো আমরা জানি তো, ওটা তো এটা আপনাদের প্রেসেই আপনাদের রিপোর্টিং হয়েছে সেইগুলো, যে ওনাদের ওখানে নেওয়া হয়েছে, ছবি দেওয়া হচ্ছে। মানে ইন্টেলিজেন্স অফিসিয়াল ছাড়া পৃথিবী ঘুরে বেড়ায়, কিন্তু ছবি তুলে ছবি আপলোড করার তো আগে কখনো জায়গা দেখিনি। তারপর যেটা হয়েছে যে প্রফেসর ইউনুসের মনে হয়েছে আমরা তো খুব পাকিস্তান ঘেঁষা একটা ব্যাপার, সেটা হয়তো আমি নিজস্ব বিশ্বাস করি যে পাকিস্তান বেশি উদ্যোগ দিচ্ছে, যে বাংলাদেশের সঙ্গে একটা চেষ্টা করছে একটা নর্মাল সির একটা জায়গা তৈরি করার, যেটা আই থিঙ্ক এবারও যখনই লাস্ট ভিজিট হয়েছিল, ইনক্লুডিং এ ফরেন মিনিস্টার ভিজিটে, যে আমাদের পাস্ট অ্যাপোলজির একটা জায়গা তুলে সবসময় বাংলাদেশ তুলে ধরছে। আমি যে এটাতে এসেছিলাম কনফারেন্সে, ওখানেও কিছু জার্নালিস্ট আমাকে জিজ্ঞেস করে কোনো জায়গায় যে এরকম, তাতে আমি দেখলাম ইউথরা সবসময় বলছে দ্যাট নেগলিজিবল প্রেজেন্স বাংলাদেশ, পাকিস্তানি আমাদের মাথা ব্যথা নেই, কিন্তু আমি বলছি সিগন্যালিংটা ভালো হয়নি। তারপর চায়নাতে গিয়ে উনি যেটা কথা বলেছেন অ্যাবাউট বে অফ বেঙ্গলের কাস্টোডিয়ান, একটু তো ফ্যাকচুয়ালি ইনকারেক্ট কথাটা, কারণ আমাদের শোর লাইনও অনেক বেশি। লালমনিরহাটে যে বেস হবে সেটা নিয়ে, মানে আমি বিশ্বাস করি দ্যাট ইট ডাজন্ট ম্যাটার, মানে বেস যদিও হয় তাতে আমাদের কতটা ক্ষতি করতে পারে, কিন্তু এগুলো মেসেজিংয়ের মধ্যে গেছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি যদি বিজেপির শুভাগত মুখার্জি কিংবা আরএসএস এর অনেকের কথাবার্তা শুনেন, এমনকি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যায়ের লোকজন, এবং যেভাবে মুসলিম মাত্রই বাংলাদেশি তাদেরকে ফেরত পাঠানোর চেষ্টা, ফলে সেগুলোও তো এই পাশে আর একটা রং মেসেজ। নিশ্চয়ই 100%। এখনও আমরা শুনেছি, মানে কিছুদিন আগে ওই পুশিনের গল্প, সেইগুলো নিশ্চয়ই রং মেসেজ। বাট এটাও ঘটনা যে স্টেট পলিটিক্সে বাংলাদেশের একটা বোধহয় রোল প্লে করে, ওয়েস্ট বেঙ্গল, আসাম চলবে, হ্যাঁ এক্স্যাক্টলি সেই জিনিসগুলো একটা ব্যাপার। আমি সবসময় মানে এই পার্টিকুলার ইনসিডেন্টের সময় বলেছিলাম, যখন এত বছর আমরা আওয়ামী লীগের সঙ্গে এত সুন্দরভাবে কাজ করেছি, যে সেন্সিটিভ টপিকগুলো, স্পেশালি এই যে আনডকুমেন্টেড মাইগ্রেন্টস আমরা একাডেমিক ল্যাঙ্গুয়েজে বলি, তারা কেন তখন এই কথাটা বলেনি, কারণ কথা ওটা নিয়ে তোলাইনি, একদম না, দুদিক থেকেই হয়নি। হঠাৎ করে এখন এমন একটা সিচুয়েশন যে অসহায় মানুষগুলোকে তারা, মানে বাংলা বললে মানে তারা বাংলাদেশি, এটা মানে ফ্রম হিউম্যানিটি পয়েন্ট অফ ভিউ একদম কেউ আমরা অ্যাকসেপ্ট করি না।
এমনকি দিদি সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদেরকেও জোরপূর্বক বাংলাদেশে ফেরত হ্যাঁ পাঠানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেইগুলো তো হচ্ছে, আমি জানি সেগুলো নজরে পড়েছে। একটা সবসময় একটা মানে ভয় আছে যে তারা ওই যে মানে কি বলবো, দে আর মিসক্রিয়েন্টস, তারা কিছু নেগেটিভ জিনিস আমাদের এনভায়রনমেন্টটা বিষ করবে। আমাদের আপনি জানেন নর্থ ইস্টে কিছুটা ফ্রেজিলিটি ছিল, এই সময়টা ঝামেলা চলছিল, তো এর আবার তার মধ্যে গিয়ে সেটাকে আরও অ্যাড করছে ওই এনভায়রনমেন্ট। সেই কারণে আমরা চাই না তারা ওখানে আসুক। মানে এটা ওই পুরো সিকিউরিটি আর মানে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আনশোর। একটা যখন বাংলাদেশের আগের প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল, আমাদের একটা সিকিউরিটি লেভেল ছিল যে আমাদের কিছু অ্যান্টি ইন্ডিয়ানি হতে দেবেন না। সেইটা তো একদম হঠাৎ করে ওভারনাইট চেঞ্জ হয়ে গেল না। অ্যান্ড আপনি যেটা বললেন যে চেঞ্জ হয়ে গেল কেন বলছেন? মানে কারণ ব্রেক হয়েছে, গভর্নমেন্টের গভর্নমেন্ট কোনো চেঞ্জ জায়গা থেকে হয়েছে। কি এরকম না, প্রফেসর ইউনূসের থেকে আমি দেখেছি উনি ডয়েচভেল বলুন, বিবিসি বলুন, সব জায়গায় উনি ইন্ডিয়ার সঙ্গে ভালো করে কাজ করতে হবে, এটা সব জায়গায় উনি বলেছেন। ইন্ডিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট নেইবার, উনি বারবার বলেছেন। কিন্তু কোথাও যেন একটা আশঙ্কা আছে ইন্ডিয়ার। আশঙ্কা আছে। হ্যাঁ দিদি আরেকটা জিনিস, আপনি যেহেতু দীর্ঘদিন আন্তর্জাতিক সম্পর্ক পড়ান, মানে বাংলাদেশের সরকার পরিবর্তন হলে সেটা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে কেন প্রভাব ফেলবে? ফলে বাংলাদেশের একটা অংশের মানুষ বরাবরই বলার চেষ্টা করে ভারতের বিরুদ্ধে যে অভিযোগ, যে ভারত আসলে পিপল টু পিপল কন্ট্যাক্ট করে না, তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করেছে। ফলে এখন যখন সম্পর্কটা সত্যি সত্যিই খারাপ হচ্ছে, সেই রেটরিকটাই সত্য বলে প্রতীয়মান হয় কিনা খানিক? দেখুন, আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগের সময় যেই যে ভালো কাজগুলো হয়েছিল, কানেক্টিভিটি বলুন, এনার্জি ট্রেড বলুন, তার ডিভিডেন্ড কেই পাচ্ছিল? কমন পিপলই পাচ্ছিল না, গভর্নমেন্ট তো পাচ্ছিল না, স্টেট তো পায় না, মানুষই পাচ্ছিল। কিন্তু বিকজ অফ দ্য ক্লোজ প্রক্সিমিটি, আমি বলি কি সত্যি কথা বলতে গেলে যে ভোটিং ইলেকটোরাল যে পলিটিক্সটা তৈরি হয়েছিল, সেইটাই যখন বাংলাদেশ খুবই দুঃখিত, মানে যেভাবে ওয়ান সাইডেড ইলেকশন 2014-তে হয়েছে, 18 হয়েছে, 24 হয়েছে, আর সেখানে ইন্ডিয়ার কোনো বক্তব্য ছিল না এক্সেপ্ট অ্যাকনলেজিং ইলেকশনস ওভার, আওয়ামী লীগ ইজ দ্য ইন গভর্নমেন্ট। সেই জায়গায় বোধহয় কারণে আমাদের মনে হয় একটা সার্টেন কনস্টিটুয়েন্সি বাংলাদেশে স্বাভাবিকভাবে, স্পেশালি আমি বিশ্বাস করি যে যারা ফার্স্ট টাইম ভোটার, তারা অনেক জায়গায় ভোট দিতে পারেনি, তাই তো 18 পায়নি, 24 পায়নি, তো তাদের রাগ হয়েছে যে আওয়ামী লীগ এটা কি করছে আর ইন্ডিয়া কেন সাপোর্ট দিচ্ছে। ইন্ডিয়া তো ওয়ান অফ দ্য লার্জেস্ট ফ্রিডম, মানে ডেমোক্রেটিক দেশ, সে কি করে এটা। কিন্তু দিদি আপনার নিশ্চয়ই মনে আছে 2014 সালের নির্বাচনের আগে প্রয়াত সুজাতা সিং, তৎকালীন ভারতীয় পররাষ্ট্র সচিব, তিনি আসলেন, জাতীয় পার্টিকে প্রায় বাধ্য করলেন। ফলে সেই ঘটনাগুলো, সেগুলো কি ভারতের কৌশলগত ভুল ছিল বলে এখন আপনার মনে হয়? আমার মনে হয়, কারণ আমরা একদিকে আমরা অনেক সময় বলেছি যে এগুলো বাংলাদেশের ইন্টারনাল, আমরা কারো ইন্টারনালে ইন্টারফিয়ার করি না, কিন্তু এই পার্টিকুলার আপনি যেটা বললেন সেটা তো কন্ট্রারি না মনে হচ্ছে। সো তারপর আমরা এটাও দেখেছি কিছু পলিটিক্যাল পার্টির লিডাররা বলেছে হ্যাঁ আমি ওখানে গেছি কিন্তু আমি কিছু বলবো না। মানে এইগুলো অফকোর্স, মানে দেখুন আমরা নেপালের সঙ্গে সম্পর্ক, শ্রীলঙ্কা, মানে যতই আমরা বলি ইন্টারনাল, কিছু না কিছু তো একটা ইন্টারডিপেন্ডেন্স কোনো জায়গায় পলিটিক্যাল সিস্টেম, পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল লিডারের সঙ্গে হয়ে গেছে। সেই জায়গাগুলো আমার মনে হয় আমরা বোধহয় আরেকটু এটাকে মানে ভালো করে একটু সুস্থভাবে জিনিসটাকে দেখলে হয়তো, এখন যেটা একটা সেন্সিটিভিটি, মানে এখন মাঝখানে আপনি জানেন কত অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন এখানে হয়েছে, তাই না? তো সেই রাগগুলো ফেটে পড়ছে একদম, তাই না, স্পেশালি অল্প বয়সীদের ছেলে মেয়েদের। হ্যাঁ, এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে অবস্থান, সেটাও কি এই সম্পর্কটাকে, টানাপোড়েনটাকে আরেকটু বাড়াচ্ছে? অথবা ধরেন বাংলাদেশ একবার নোট ভার্বাল দিল, আরেকবার ফলো আপ করলো, কোনো রেসপন্স আসে নাই, ইতিবাচক বা নেতিবাচক। এমনকি আমি জানি যে প্রফেসর ইউনূস এটা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন, তিনি বলেছেন এটা অফিসিয়াল চ্যানেলে আলোচনা হবে, কিন্তু আর আগায়নি। ফলে সেটাও একটা নিশ্চয়ই সেটা একটা সোর পয়েন্ট তো বটেই বাংলাদেশের কাছে। কিন্তু আমার যেটা আমি ভাবছি বা মনে করছি, আপনার সঙ্গে কথা বলতেই আরও মনে হচ্ছে যে আশা করছি ইলেকশনস হবে বাংলাদেশে শিগগিরই, ফেব্রুয়ারিতে তো বলা হচ্ছে। ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, তারা নিশ্চয়ই হয়তো এরকম ডিমান্ডই করবে। কিন্তু আমার মনে হয় না ইন্ডিয়া ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চাইবে, বিকজ যেটা ধারণা হচ্ছে যে ওনার তাহলে সিকিউরিটিটা এখানে আমরা কনফার্ম মানে করতে পারবো না, মানে ওনার যে ফিজিক্যাল একটা সিকিউরিটির ব্যাপার আছে বা কিছু। সো সেই যা যদি এক্সট্রাডিশন নিয়ে আমরা ধরে বসে থাকি, তাহলে কিন্তু বাইল্যাটারাল রিলেশনে আবার একটা মানে কি বলবো গ্যাপই আসবে। আমার মনে হয় যদি আমরা যেটা দেখুন আবার ইন্ডিয়া যে এইভাবে জিওপলিটিক্স জায়গায়
আমেরিকা বলুন, রাশিয়া বলুন, চায়না বলুন, সবার সাথে কথা বলছে ইস্যু বেস নিয়ে, কোনো সেক্টরালভাবে। সেরকমভাবে যদি বাংলাদেশ ইন্ডিয়া এবার এগোতে পারে, শেখ হাসিনা ইজ আ পয়েন্ট, আমি না বলছি না, কিন্তু আমার মনে হয় সেটাকে ধরে বসে থাকলে কিন্তু দুই দেশ উইল ডু ডিসসার্ভিস টু দ্য, যেটা আপনি বললেন, পিপল টু পিপল। কারণ অনেক কিছু পিপল টু পিপল জিনিস আমাদের করার স্কোপ আছে, আমরা আগে করেছি, আরও করতে পারবো, বাট ওই পয়েন্টে ধরে থাকলে এগোলে সম্পর্ক এগোবে না। দিদি, ধরেন ভারতের সঙ্গে অনেকগুলো দেশের স্থলসীমা আছে, চীনের রয়েছে, পাকিস্তানের রয়েছে, বাংলাদেশের তো আছেই। আমরা একটু দেখছিলাম যে অন্য সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা আর্মি যেসব সীমান্ত আছে, তারা সিভিলিয়ানদেরকে মারে না, কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তে সিভিলিয়ান বেসামরিক নাগরিক হত্যা একটা অহরহ ঘটনা, এবং সেটা 5 আগস্টের পরে ডেফিনেটলি বেড়েছে, খানিকটা স্কোরটা কম ছিল। এইটা সম্পর্কের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর রকমের অনাস্থা তৈরি করে কিনা? এইটা নিয়ে না আমরা অনেকবার আলোচনা করেছি। হ্যাঁ, অনেক শুনেছি। আমি একদমই বিশ্বাস করি এটা একদমই হবার জায়গা নেই কোনো আজকালকার দিনে। কিন্তু কি হয় জানেন, এই যে আপনি বর্ডারে আপনি নিশ্চয়ই জানেন সিচুয়েশনটা যেরকম, যেইভাবে ঘাসগুলো গাছগুলো থাকে, অন্ধকার থাকে, আমাদের পক্ষে সম্ভব না চারিদিকে এত লাইট দেওয়ার যে মুভমেন্ট আমরা দেখতে পাই। আমি কিন্তু আগের বারও নভেম্বরে যখন ঢাকায় এসলাম, একটা কথা উঠেছিল, আমাদের বাইল্যাটারাল একটা ডিসকাশন হয়েছিল একটা প্ল্যাটফর্মে। আমি বলেছিলাম যে যদি একটা নো মুভমেন্ট এগ্রিমেন্ট করতে পারি, যে সন্ধ্যের সময় কোনো দিক থেকে মুভমেন্ট হবে না, কারণ আমাদের তো কিছু লিগেল মুভমেন্ট হয়, যে যারা চাষবাস করে গেট খোলা হয় সকালে, সন্ধ্যাবেলা বন্ধ হয়, সেইটার পরে যদি দুজনে মিউচুয়ালি বসে, বর্ডার সিকিউরিটি ফোর্স বসে সেটা যদি করতে পারে। কিন্তু আপনি যেটা বলছেন যে আমি একদমই মানি দ্যাট অনেক যেটা খুবই আনফর্চুনেট ইনসিডেন্টগুলো হয়েছে, কিন্তু তার মধ্যে ইন্ডিয়ান স্মাগলার্সরা মানে এটা তো পুরো একটা স্মাগলিং ব্ল্যাক মার্কেটিং একটা জায়গা, এটা কোনো ফর্মাল ট্রেড হয় না এই সময়টা, তো তারাও কিন্তু ইকুয়ালি উন্ডেড, ইকুয়ালি হয়। কিন্তু কদিন আগেই বিজিবি এবং বিএসএফ এর চিফদের বৈঠক হলো ঢাকায়, সেখানে আবারও কিন্তু আগের যে আমাদের কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট একটা প্ল্যান, যেটাতে ঢাকা দিল্লি সই করেছে, এবং সেখানে স্পষ্ট আছে লিথাল উইপেন ব্যবহার না করার। কেউ যদি করে তাকে আপনি ইনজিওর করেন, পায়ে গুলি করেন, অ্যারেস্ট করেন, কিন্তু হত্যা কেন করতে হয়? এবং এইটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে আপনারা একাডেমিশিয়ানরা মনে করেন কিনা? একদমই মনে করি, কারণ আমরা যেটা আছে বোধহয় হাঁটুর নিচে শ্যুট করার কথা বা কিছু, কিন্তু অনেক ওরিয়েন্টেশনের সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে কথা হয়েছে আমাদের এদের, তারা অনেক বলে সন্ধ্যাবেলা দেখতে চোখে তখন অন্ধকারে ওরা বুঝতে পারে না, কি ওরা মুভমেন্ট বুঝতে পারছে যে কিছু নড়ছে, কিন্তু কোথায় শ্যুট করছে ওরকমভাবে অন্ধকারে সম্ভব হয় না। বাট এখন কি বলবো বলুন, মুভমেন্ট তো হচ্ছে। দেখুন 2011-তে আমাদের ইন্ডিয়া অলমোস্ট সব কিছুই ট্যারিফ ব্যারিয়ার, নন ট্যারিফ ব্যারিয়ার খুলে দিয়েছিল, কিছু কন্ট্রাব্যান্ড আইটেম আটকে ছিল। আগে তো চাল ডাল চিনি সবই যেত, কন্ট্রাব্যান্ডই এটা হচ্ছে। কিন্তু দুদিক কেন সেটা নিয়ে করতে পারছিলাম, আমি যেটা বললাম যে নো মুভমেন্ট আমি সাজেস্ট করেছিলাম, যে একদম সন্ধ্যের পরে কোনো মুভমেন্ট নেই, তারপর যদি শুটিং হয় তখন কেউ কিছু বলার জায়গা থাকবে না। এইটা কিন্তু গভর্নমেন্ট বাংলাদেশের থেকে, কিন্তু আমি কখনো এই প্রপোজালে ওদের কোনো এইদিকে কথা শুনিনি, বা ওরা সম্মতি দেয় কিনা বা এটা নিয়ে সিরিয়াসলি ভেবেছে কিনা। কারণ আমার শিওর বাংলাদেশ গভর্নমেন্ট বলুন, ইন্ডিয়ান গভর্নমেন্ট বলুন, কখনোই স্মাগলিংটাকে সাপোর্ট দেয় না। জি দিদি, তিস্তা নিয়ে অনেক আলোচনা, আপনার সঙ্গে বহুবার কথা হয়েছে। 2011-তে সেই চুক্তি হব অবস্থা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসলেন না, ফলে সেটি হলো না। ফলে এখন বাংলাদেশ তিস্তা নিয়ে চীনের সঙ্গে এগোচ্ছে। ফলে এটি কি আসলে প্রতিবেশীর সঙ্গে যে প্রতিবেশী সুলভ আচরণ বা বড় দেশ হিসেবে ভারত যে করতে পারলো না, সেটা তার একটা ব্যর্থতাও কিনা? কারণ পানি তো আমাদের লাগবেই। আমিও নিজে বুঝতে পারি না এটা কেন হয়েছে এরকম, কারণ তিস্তা ঠিকই তখন যে এই সময় চুক্তিটার কথা হয়েছিল, তখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, আমাদের চিফ মিনিস্টার বলেছিলেন যে আমরা তো কি ওয়াটার আছে ফ্লো সেটাই জানি না, তো আমরা কোন বেসিস এগ্রি করছি যে এইটা এতটা দেবো বা কিছু। দেখুন পানির যেটা প্রবলেম, ইন টার্মস অফ দ্য ওয়াটার ফ্লোজ, হচ্ছে যে লিন সিজন। কারণ অন্য সময় বাংলাদেশে ডেফিনেটলি লিন সিজনটাকে কি করে ম্যানেজ করা যাবে? আমার মনে হয় কেন আমরা গত 15-16 বছরতে অনেক কাজ হয়েছে দু দেশের সাথে একসাথে, এইটা নিয়ে কেন এগোতে পারিনি আমি জানি না। প্লাস এই প্রজেক্টটা নিয়ে আমরা জানি যে বাংলাদেশ এই প্রজেক্টটা প্রথমে তৈরি করে, তারপর চায়নাকে বোধহয় প্রপোজালটা দেয়। চায়না হয়তো রাজিও হয়েছিল, কিন্তু ইন্ডিয়া সেই সময় আমার মনে হয় বলেছিল যে হয়তো না।
কিন্তু তারপরে ইন্ডিয়া এটাতে এগোতে পারেনি, অফকোর্স তারপরে ইন্টারিম এসে যায়। এখন যে একটা কথা চলছে, আমি জানি না এটা সিরিয়াসলি এগ্রিমেন্ট হয়েছে কিনা, যে এখনো হয়নি, জানুয়ারিতে হওয়ার কথা। হ্যাঁ, যে চায়নার সাথে এই প্রজেক্টটা, এটা তো নিশ্চয়ই একটা ইরিটেন্ট বলতে আমরা যেটা বুঝি বাইল্যাটারালি, সেই ডেফিনেটলি সেই জায়গাটা আছে। আমার মনে হয় না এটা ইন্ডিয়া একদম ভালো চোখে দেখবে, দ্যাট যেটা ক্রস বর্ডার। অফকোর্স যেই ফ্লোটা চলছে, আমরা এগ্রিমেন্ট নেই বলে যে পানি আসে না তা তো না, পানি কমে গেছে। আর লিন সিজনে কি করে পানিটাকে আমরা কনসোলিডেট করতে পারি, ওটাকে স্টোরেজ করতে পারি, সেই সব টাইপের কথা হওয়ার ছিল এগ্রিমেন্টের জায়গায়, সেটা হয়নি। কিন্তু যদি তিস্তা ব্যারাজ প্রজেক্টটা চায়না করে, নিশ্চয়ই এটা একটা নেগেটিভ ফল হবে ইন্ডিয়া বাংলাদেশে। কখনো কি আপনাদের এটা মনে হয়, বিশেষ করে বিজেপি টানা 2 দফা ক্ষমতায় থাকার ফলে বিজেপির একটু হিন্দুত্ববাদ, মুসলিম বিরোধিতা কিংবা পলিসিগত কিছু মিস্টেক, তার ফলেও বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন খানিকটা বাড়লো? আমি বলবো না যে, আমার মনে হয় বিজেপি গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের সাথে একসাথে, মানে যেরকম আগের গভর্নমেন্ট করেছে আমাদের কংগ্রেস, ইউপিএ বা বাজপেয়ীর গভর্নমেন্ট, এদের কিন্তু সেই পার্সপেক্টিভে আমি ঠিক মনে হয় না সেরকম। হয়তো একটা সার্টেন জায়গায়, যেরকম এবার আপনি দেখেন যখন 5th অগস্টের পরে যেটা মাইনরিটি ভায়োলেন্স নিয়ে, যেটা একটা খুব ইন্ডিয়া ডেফিনেটলি তার মানে সেটা অ্যাপ্রুভ করে না, সেটা খুব স্ট্রং টার্মসে জানিয়েছিল। এটা কিন্তু 2001-এও যখন পোস্ট ইলেকশন বিএনপি আসার একদিনের মধ্যে বিরাট একটা ভায়োলেন্স হয়ে যায়, ইন্ডিয়া তখনও জানিয়েছিল, ভায়োলেন্স বন্ধ হয়ে যায়। এটাও আমি বলবো ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু অনেকটা সামাল দিতে পেরেছিল এই ভায়োলেন্সটায়। সো সেই জায়গাগুলো তো অফকোর্স আছে, কিন্তু আই ডোন্ট থিঙ্ক ফর ফরেন পলিসি পার্সপেক্টিভ বিজেপি আছে বলে আমাদের মানে পার্সপেক্টিভটা অন্যরকম, বা ইউপিএ থাকলে হয়তো কিছু ইস্যু জিনিস অন্যরকম হতো। সরকারের বলছি না, আমি রাজনৈতিক দল হিসেবেও বিজেপির যে দর্শন, সেটা অন্তত রেটরিকে, কথাবার্তায় একটা প্রভাব ফেলছে কিনা? সবাইকে বের করে দিব, হ্যাঁ, এরা একটা দখল করে স্ট্রং ফেলছে, টার্ম কিছু আমরা শুনেছি, কিছু সেটা প্রভাব ফেলছে, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্টে প্রভাব ফেলছে হয়তো না, কিন্তু যেটা পপুলার ন্যারেটিভে প্রভাব ফেলছে, কারণ বাংলাদেশের কমন মানুষ তো সেটা শুনছে, আর সেটা বোধহয় অ্যান্টি ইন্ডিয়ার জায়গাটাতে আরও মানে কি বলবো, স্ট্রেনদেন করে দিচ্ছে, যে এই কি ইন্ডিয়া আমাদের নেবার, যে এরকম আমাদের ব্যাপারে বলছে, সেই জায়গাটাতে অলসো। বাট আই ডোন্ট থিঙ্ক জাস্ট বিকজ বিজেপি লিডার্সরা কিছু খুবই খারাপ টাইপের মন্তব্য করেছে কিছু, তার মানে যে গভর্নমেন্ট তার পলিসি চেঞ্জ করছে বা কিছু, সেটা হয়তো না। জি। যদি ট্যুরিস্ট ভিসা একটা বড় সংখ্যক বাংলাদেশে, আমি যতদূর যদি ভুল না করি, মানে ঢাকাই সবচেয়ে বড় ভিসা সেন্টার ভারতের, এবং সেখানে দৈনিক প্রায় 7,000-এর বেশি ভিসা ইস্যু হতো, 21,000 22,000 মতো আবেদন জমা পড়তো। ফলে এই ভিসা বন্ধ হয়, বাংলাদেশি রোগী বলি, দর্শনার্থী, পর্যটক বলি, তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভারতের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরেও এটা ভারত কেন করছে? মানে আপনার সঙ্গে যখন ভারতের সরকারি নীতি নির্ধারকদের কথা হয়, এটাকে আসলে বাংলাদেশকে একটু শিক্ষা দেওয়ার জন্য করছে না? এটার পিছনে আসলে মনস্তত্ত্বটা কি? না, ওদের আমি যেটা বললাম যে ভারতের একটা ইমপ্রেশন হয়েছে দ্যাট ইন্টারিম আমাদের সাথে খুব সিরিয়াসলি কাজ করতে চাইছে না। এই যে আপনাদের এখানে যে প্লেন ক্র্যাশের ব্যাপারটা হলো, তখনও যখন একটা মেডিকেল টিম এসেছিলেন, হ্যাঁ, মানে কোথাও যেন মনে হয়েছে তাদেরকে ওয়েল রিসিভ করা হয়নি। তাদেরকে প্রথমে বলা হয়েছিল যে আপনারা খালি অবজার্ভ করতে পারবেন, ট্রিট করতে পারবেন না পেশেন্টদের, কিন্তু ইন্ডিয়ার কাছে ফোন তো গেছিলো এখান থেকে যে আপনারা হেল্প দিন। সো কোথাও যেন একটা মানে মিলছে না জিনিসটা। একদিকে গভর্নমেন্ট, প্রফেসর ইউনুস বলুন বা ইন্টারিম বলুন, কিছু কিছু জিনিস বলছে, কিন্তু যখন কার্য ব্যাপারে করা হচ্ছে, ইন্ডিয়ার জায়গায় মনে হচ্ছে যে একটা কেউ চেষ্টা করছে যে জিনিসটা ভালো করে না এগোক। সো দেখুন, কনস্টিটুয়েন্সি দুদিকেই আছে, যারা চেষ্টা করছে সবসময় সম্পর্কটাকে বাজেভাবে পোর্ট্রে করার, আর পারসেপশনসগুলো তো সবসময় ফরেন পলিসি দেখেছি পারসেপশন খুব ম্যাটার করে। অ্যান্ড গত 1 বছরে স্পেশালি 5th অগস্টের পর থেকে মনে হয়েছে যে একটা খুবই এই দিকেও খুব স্ট্রং একটা তৈরি হয়েছে, অ্যান্টি ইন্ডিয়ার একটা জায়গা তৈরি হয়েছে, সব কিছু ইন্ডিয়া করলেই সেটা খারাপ হচ্ছে। সো সেইগুলোর প্রভাব তো পড়ছে, বাট আই এম হোপফুল দ্যাট এগুলো সাস্টেনেবল না, এই পলিসিগুলো। কিন্তু আপনি জানেন দিদি, ভারত বিরোধিতা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আগেও একটা বড় উপাদান ছিল। আমি 90-এর দশক, 2000-এর শুরুর দিকের কথা বলছি। এমনকি বাংলাদেশের আশপাশের যে আপনাদের রাজ্যগুলো, সেখানে বাংলাদেশ বিরোধিতাও নির্বাচনের মাঠে একটা ফ্যাক্টর। বিজেপি এটাকে দারুণভাবে পশ্চিমবঙ্গে কাজে লাগানোর চেষ্টা করে। ফলে এই পরস্পর বিরোধিতাটা বিশেষ করে রাজনীতিতে অনেকখানি বেড়ে গেল কিনা?
এক্ষুনি মনে হচ্ছে তাই ঠিকই, কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে, আসামে যেই জিনিসগুলো হচ্ছে, মনে হচ্ছে যে বাংলাদেশ ইজ কাইন্ড অফ আ ফ্যাক্টর ইন দ্য লোকাল, ইন দ্য স্টেট ইলেকশন। কিন্তু আমি সবসময় একাডেমিলি খুব পজিটিভ থাকি, আপবিট থাকি যে এটা একটা ইম্পাস সিচুয়েশন, ডিফিকাল্ট সিচুয়েশন। ইলেকশন হলে হয়তো আবার একটা কনভারসেশনের জায়গাটা অন্যরকম হবে। কারণ আমি এটা বিশ্বাস করি, বারবার এটা নিয়ে লিখি, বলি, দ্যাট ইন্ডিয়ার কাছে বাংলাদেশ খুব ইম্পর্ট্যান্ট একটা নেইবার। আর আমরা সবসময় বিশ্বাস করেছি বাংলাদেশ ইন্ডিয়া একসঙ্গে কাজ করলে সাউথ এশিয়াতে একটা অন্যরকম একটা আমরা মোমেন্টাম আনতে পারবো, তাই না? তো সেইটার বোধহয় জায়গাটা এখনও আছে। আশা করছি যেই আমরা এখন যেরকম স্টিফনেসটা দেখছি সেটা আস্তে আস্তে ঠিক কেটে যাবে। আওয়ামী লীগের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং তাদের অনেকের পাসপোর্টও ছিল না, মানে হয় পাসপোর্ট বাতিল করা হয়েছে, তার মানে তারা আসলে বৈধভাবে যাননি, কিন্তু তারা ভারতে আছেন। এমনকি একটি খবর বেরিয়েছে যে সেখানে তারা একটা দলের অফিস করারও চেষ্টা করেছেন। এই বিষয়গুলো সরকারকে, বাংলাদেশের মানে প্রেজেন্ট গভর্নমেন্টকে খানিকটা ইরিটেট করে কিনা, নাকি এটা ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত যে তারা এটা করবে? না, দেখুন, এটা আপনি যেটা বলছেন ঠিকই। আওয়ামী লীগ অনেক অনেক মেম্বার অফ আওয়ামী লীগ ইনক্লুডিং লিডার্স আমাদের দেশে এদিক ওদিকে আছে, হ্যাঁ, এদিক ওদিক আছে, এটা সবাই জানে। কিন্তু ওরা অফিস তৈরি করছে কি করছে তার মধ্যে আমার মনে হয় না ভারত, মানে এস্টাবলিশমেন্ট গভর্নমেন্টের এর মধ্যে কোনো হাত আছে বা এদের কোনো অ্যাওয়ারনেস আছে। আর আমি কথায় কথায় বলি যে তারা তো বাড়ি ভাড়া করে, অ্যাপার্টমেন্ট ভাড়া করে আছে, তো তার মধ্যে যদি একটা সার্টেন জায়গায় বসে একটা তো কম্পিউটার লাগিয়ে দিয়ে তো অফিস তৈরি হয়ে যায়, তাই না? সেটা তো ইন্ডিয়ার পক্ষে সম্ভব না সেটার ওপরে নজর রাখা ওরকমভাবে। সো সেই হিসেবে দেখতে গেলে আই ডোন্ট থিঙ্ক ইন্ডিয়ার এটাতে কোনো হাত আছে অ্যাট অল। আর যদি ইন্ডিয়ার কাছে অফকোর্স কনভে করা হয়েছে বোধহয়, বাট একটা ভীষণ ইনফর্মাল লেভেলে এই অফিসগুলো কাজ করে বা এই লোকগুলো যারা কাজ করছে, এটাও আমি যেটা আগে বললাম যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন একটা ক্যাম্পেনে নিশ্চয়ই যেটা মানে প্রিভিয়াস রেজিমের লোকজনরা পার্ট অফ ইট। বাট ইন্ডিয়া অ্যাজ আ গভর্নমেন্ট কী করতে পারে? মানে একটা সোশ্যাল লেভেলে, সিভিল সোসাইটি লেভেলে হয়তো আমরা বলছি, কিছু বলছি, বাট গভর্নমেন্ট এটার ব্যাপারে তো আমার মনে হয় না তাদের কোনো রোল আছে এটা। দিদি, প্রতিবেশী সবার আগে এবং তার মধ্যে বাংলাদেশ সবার আগে নরেন্দ্র মোদীর একটা ঘোষিত পলিসি, সেইটা ব্যর্থ হলো কিনা? শুধু বাংলাদেশের কথা বলছি না, আপনি যদি শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের সঙ্গে হয়তো ওইভাবে না, পাকিস্তানের সঙ্গে আপনাদের সম্পর্ক আগে থেকেই খারাপ, চীনের সঙ্গে টানাপোড়েন আছে, ফলে ভারত কি এই অঞ্চলে ক্রমশ একা হয়ে পড়ছে? দেখুন, ইন্টারন্যাশনাল রিলেশনে সবসময় ওপর নিচ হতে থাকে। তো যদিও প্রাইম মিনিস্টার মোদি নেবারহুড ফার্স্ট, আরও অনেক কিছু বিমস্টেক, অনেক কিছু চেষ্টা করেছে, নেবারহুডের সিচুয়েশনটা এমনই সবসময় টালমাটাল চলছে। নেপালে দেখুন না, কখনো কিছুদিন পর পর গভর্নমেন্ট পড়ে যাচ্ছে, ওখানেও সবসময় ইলেকশন বা কিছুর আগে একটা অ্যান্টি ইন্ডিয়া এই করে। তো এটাও তো প্রবলেম, দ্যাট প্রত্যেকটা নেবার যখন তাদের সুবিধে হয় অ্যান্টি ইন্ডিয়া একটা কনস্টিটুয়েন্সি ডেভেলপ করে নেয়, সেটা নিয়ে মানে অনেক সময় আমরা বলি ওখানে কিছু ডিস্ট্রাকশন, ডোমেস্টিক প্রবলেম হয়েছে, ওই তখন একটা অ্যান্টি ইন্ডিয়া গল্প শুরু করে দিল। তো এটাও তো দেশটা কম ছাড়ে, হ্যাঁ, সব জায়গাতে হয়েছে, বাংলাদেশে তো হয়নি, হয়েছে। তো সেই কারণে আমি একদম বলবো ব্যর্থ বলবো না, বাট যেটা হয়তো সবার মনে হয়েছিল যে একটা ম্যাজিক ওয়ান্ড লাগিয়ে আমরা সব কিছু ঠিক করে দেবো, সেটা সম্ভব না। আমার মনে হয় না ইন্টারন্যাশনাল রিলেশনে সেটা কখনোই সম্ভব। আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে কখনো কিছু জিনিস ভালো চলবে, কখনো খারাপ চলবে। আমার মনে হয় এখন আমরা ইস্যু বেস যদি সিচুয়েশনে দেখতে পারি যে এই পার্টিকুলার জিনিসটাকে আমাদের রিজলভ করতে হবে, এটা আমাদের সবচেয়ে আমাদের কাছে কোর কনসার্ন, সেইভাবে যদি জিনিসটাকে অ্যাড্রেস করতে পারি। দিদি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বিভিন্ন সময় বন্ধু বলে সম্বোধন করেন। নরেন্দ্র মোদীও তার জন্য জনসভায় গিয়ে বক্তৃতা করেছেন নিউ ইয়র্কে, আমার যতদূর মনে পড়ে। কিন্তু দুজনের ট্যারিফ ইস্যু নিয়ে দুই দেশের ভিতরে ভালো টানাপোড়েন এবং এটিতে ভারত বেশ খানিকটা সাফার করছে বলতে হবে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেইটা কি একটু খারাপের দিকে যাচ্ছে, বিশেষ করে ফিনান্সিয়ালি? একটু আপনি যেটা বলছেন ঠিকই, ট্যারিফ লাইন্স নিয়ে একটু তো মানে মানে সেটব্যাক হয়েছে, বাট অলসো অ্যাট দ্য সেম টাইম যেটা আমি খুব একটা ইকোনমি অত বুঝি না, ফাইন্যান্সিয়ালি বুঝি না, কিন্তু আমি যেটা কথা শুনতে পারি অন্য ইকোনমিস্টদের, তারা বলছে
সেটব্যাক হচ্ছে, কিছুটা হার্ডশিপ আপনি যেটা বলছেন, কিন্তু দিস উইল অলসো ওপেন আপ অ্যাভিনিউজ আর অপরচুনিটিস ফর ইন্ডিয়া টু লুক এট আদার মার্কেটস, টু লুক এট আদার ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টস। সো কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি ধরুন টেকনোলজি ট্রান্সফার বলুন বা আরও কিছু আমাদের কত জিনিস আছে যেখানে আমাদের ইউএসের সাথে কোঅপারেশনের কোনো ঘাটতি নেই। সো ইস্যু বেস এখন বোধহয় ইন্ডিয়া দেখছে, যে আপনি দেখেছেন চীনের সাথে আমাদের একটা কোথাও যেন একটা আবার আমরা কথাবার্তা বলছি। চীন ডিসপাইট আমাদের পলিটিক্যাল প্রবলেম অফ দ্য বর্ডার অ্যান্ড আদার থিংস, আমাদের কিন্তু ওরা লার্জেস্ট ট্রেড পার্টনার। সো সেই অ্যাকনলেজমেন্টটা, অ্যান্ড যে ঠিক আছে আমাদের বর্ডার ইস্যু আছে, হস্টিলিটি ওখানে হয়েছে, আপনারা এগ্রেসিভ হয়েছিলেন, কিন্তু তাই বলে যে একদম সম্পর্ক নেই তা তো না। সো সেরকমভাবে আমার মনে হয় যে সবসময় যে সব কিছুই ভালো তা না, ইস্যু বেস সেক্টরাল ওয়াইজ যদি আমরা সম্পর্কটা দেখতে পারি, অ্যান্ড গ্লোবাল ডাইনামিক্স তাই বলছে। খুব সাম্প্রতিক সময়ে শি জিনপিং, নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তাদের যে হাস্যোজ্জ্বল ছবি আমরা দেখেছি, সেটা বিশ্ব রাজনীতিতে একটা নতুন মেরুকরণের বার্তা দিচ্ছে কিনা। এর আগে ধরেন ব্রিক্স নিয়ে যুক্তরাষ্ট্রের একটা ভালো মাথা ব্যথা রয়েছে, কারণ অর্থনৈতিক সব বড় শক্তিগুলো সেখানে। ফলে এখন বিশ্বে যে অস্থিরতা এক ধরনের আমরা দেখছি, সেইটার জায়গাটাই ভারতকে একটা নতুন অ্যালাইয়ের মধ্যে ঢুকে যাচ্ছে কিনা, সেই প্রসঙ্গে আপনার উত্তর শুনতে চাই। পাশে শুনতে চাই বাংলাদেশ এবং পাকিস্তানের সাম্প্রতিক সময়ে যে সম্পর্ক এবং ঘনিষ্ঠতা, পাকিস্তানের একাধিক মন্ত্রী এর মধ্যে বাংলাদেশ সফর করেছেন, সেটি ভারতের জন্য মাথা ব্যথার কারণ কিনা। চীন, ভারত এবং রাশিয়া, আগে থেকে ব্রিক্স নামক একটি বড় জোট আছে, সেটি নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক মাথা ব্যথা আছে। ফলে বিশ্ব রাজনীতির একটা নতুন মেরুকরণ আরও স্পষ্ট হচ্ছে কিনা? হচ্ছে, মানে আগে যেরকম ছিল একটা মানে স্ট্র্যাটেজিক অ্যালাইজ, মানে আর কারোর দিকে আমরা তাকাবো না, আর কারোর সঙ্গে কথা বলবো না, সেটা কিন্তু একদমই চুরমার হয়ে গেছে সবার। মানে পাকিস্তানের সঙ্গে সবাই কথা বলছে, আমরা সেটাকে ওইভাবে দেখছি না যে ঠিক আছে তাদের একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, আমরা সবার সাথে কথা বলছি। সেটা রাশিয়া বলুন, চায়না বলুন, জাপান তো আমাদের চিরকালের সবসময় একটা স্ট্রং সেট পাস পার্টনার। বাট অ্যাট দ্য সেম টাইম যেটা কথা হচ্ছিল এখানে ইউএসএ ট্যারিফ লাইন্সের সঙ্গে কিছুটা মনে হয়েছিল আমাদের একটু টালমাটাল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইউএসএর ভারতবর্ষ যেটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ইন প্লেস আছে অ্যাজ কোয়াড পার্টনার্স, বা আমরা যেটাকে একটা মানে ডেমোক্রেটিক স্পেসটাকে যেইভাবে দুটো দেশ দেখে, সেইগুলো কিন্তু কোথাও হারিয়ে যাচ্ছে না। সেইগুলো আমাদের ওই ভ্যালু সিস্টেম, ওই পার্সপেক্টিভটা কিন্তু জায়গায় আছে। বাট অফকোর্স লিডার টু লিডার পার্সপেক্টিভ, পার্সোনালিটির ব্যাপার একটা হয়, সার্টেন ডাইনামিজম, সেটাই আমার মনে হয় সেটা কিন্তু খুব ভালো। যে আগে যেরকম একটা সেট ছিল যে এরকম স্ট্রাকচারের বাইরে গেলেই ঝামেলা, ও একটা স্ট্রিক্ট অ্যালায়েন্স একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছিলো দেশে, পৃথিবীতে, সেইটা বোধহয় ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। অ্যান্ড ওই যেটা বললাম আমরা যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্ট, কনভার্জেন্স যেখানে হচ্ছে সেখানে এগিয়ে যাব। কিছু জায়গা কনভার্জেন্স না, তাই বলে সেটা আমরা রাখবো পাশে, কিন্তু ওটা থেকে ধরে বসে থাকবো না। যেই কারণে আমি চায়না আর ইন্ডিয়ার কথাটা বললাম, বাউন্ডারি প্রবলেম আছে, হস্টিলিটির জায়গা আমরা দেখেছি, এগ্রেশন, বা তাই বলে যে আমরা একদমই আগে মাঝখানে একদমই কমিউনিকেশন আমাদের কমই ছিল, কিন্তু ট্রেড আমাদের এফেক্ট করেনি। তো আমরা দেখছি যে দেখুন, আর যেটা আপনি এক্ষুনি এসসিওর কথা বললেন বা ব্রিক্সের কথা বললেন, একসঙ্গে হলে এই যে কোঅপারেটিভ প্ল্যাটফর্মটা ফাইন্যান্সিয়ালি, ইকোনমিক্যালি অনেক কাজ একসঙ্গে করতে পারে। অ্যান্ড আই থিঙ্ক সব লিডারেরই একটা হ্যাঁ ভিজন ইজ টু ডেলিভার টু ইটস ওন পিপল। তো ইকোনমিক্যালি ফাইন্যান্সিয়ালি কনসলিডেট যদি করতে পারে যে যার স্ট্রেংথটা, তো সবচেয়ে বেশি তো বেনিফিট হবে মানুষ, লোকাল। তো সেইটা কেন লিডাররা নেবে না? নেবেন একদম। যদি ঢাকা ইসলামাবাদ সম্পর্ক নিয়ে বা সাম্প্রতিক সময়ে যে ঘনিষ্ঠতা দৃশ্যমান, যদিও পাকিস্তানের সঙ্গে ট্রেড বলি আমরা, সেটা আগেও কম ছিল না, কিন্তু তাদের হাই কমিশন এখানে আছে, খুবই অ্যাক্টিভ রিলেশন ছিল। পাকিস্তানের আগের ফরেন মিনিস্টারও শেখ হাসিনাকে একবার দাওয়াত করতে এসেছিলেন। ফলে এইটা নিয়ে ভারত এত অরিড কিনা, বা মনে হচ্ছে যে ভারত অরিড? দেখুন, শেখ হাসিনার সময় আপনি কথা বললেন ঠিকই, বাট শেখ হাসিনা খুব ক্লিয়ারলি জানিয়ে দিয়েছিলেন যে উনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বেশি রাখতে চান না, মানে এটাও আমরা জানি। কারণটা বলি, এমন না যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখলে আমাদের কোনো প্রবলেম, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যখন কোনো দেশ আমাদের ওপরে অ্যান্টি কিছু করতে চাইছে, মানে অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি যখন করছে, সেইটাই প্রবলেমটা আমাদের কাছে। সো আমাদের আগে যেটা শেখ হাসিনার সময় যেটা ছিল, আওয়ামী লীগের সময় ছিল, যে ওদের চীনের সঙ্গে কত ভালো সম্পর্ক ছিল আওয়ামী লীগের, তাই না? আমরা তো সেটা নিয়ে কখনো অত এই করিনি, মন জড়াজড়ি করিনি, কারণ আমাদের মনে হয়েছে যে আমাদের যেটা পোর্টের মানে ডেভেলপমেন্ট কথা বলি বা কিছু, দ্যাট
আওয়ামী লীগ গভর্নমেন্ট কখনোই আমাদের সাথে কোনো আমাদের অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি হতে দেবে না বাংলাদেশ থেকে। আমাদের সেই ভরসাটা বা নতুন গভর্নমেন্টের সঙ্গে করতে হবে বা ইন্টারিমের সঙ্গে করতে হবে। অ্যান্ড আমার ধারণা ইন্টারিম বলুন বা যেই গভর্নমেন্টই আসুন বাংলাদেশে, তারা কিন্তু ভারতের সঙ্গে কাজ করতে চাইবে। তারা কেন ইন্ডিয়ার ইন্টারেস্ট নষ্ট করবে বা সেটা, সেই আন্ডারস্ট্যান্ডিংটা যদি আসতে পারি, তাহলে এই পাকিস্তানে এখন যেরকম সম্পর্কটা তো অতটা স্ট্রং না, তাই বলে হয়তো আমাদের কোয়েশ্চেন আসছে যে পাকিস্তানের এত কিসের হঠাৎ করে। পাকিস্তানের সঙ্গে কিছুটা ট্রেড রিলেশন আছে, বাট পাকিস্তান নিজেও তো ইকোনমিকলি বেশি স্ট্রং না যে এমন কিছু বিরাট অফার করতে পারে বাংলাদেশকে। কিন্তু অ্যাজ লং অ্যাজ ওদের সম্পর্ক ওদের বাইল্যাটারাল থাকে, আমাদের কোনো ব্যাপার আমার মনে হয় না ইন্ডিয়া সেটা নিয়ে মাথা ঘামাবে। ইন্ডিয়া ওখানেই ব্যস্ততা আসবে যে যখন ইন্ডিয়া দেখবে যে অ্যান্টি ইন্ডিয়ার একটা কোনো জায়গা তৈরি হয়েছে, সেই আশঙ্কাটা আছে। বাট আই এম শিওর বাংলাদেশ থেকে সেই আশঙ্কাটা যদি অ্যাড্রেস করা যায়, তাহলে আই এম শিওর রিলেশনশিপটা। আপনি শুনেছেন কিনা আমি জানি না, মানে বাংলাদেশের সম্ভবত আমাদের প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে বাংলাদেশের ভূমি কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়ার কোনো সুযোগ নাই, আপনি যদি সেটা শুনে থাকেন। একটা জিনিস বলছিলাম যে ভারতীয় সেনাপ্রধান বলেছেন যে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে। সেইখান থেকে একটা ধারণা, বিএনপি আগেও ক্ষমতায় ছিল এদেশে, বিএনপির সঙ্গে অ্যালাই হিসেবে জামাতও ছিল, ফলে তাদের সঙ্গে ইন্ডিয়ান পলিটিশিয়ান সরকারের একটা যোগাযোগ আছে। ফলে বিএনপির সঙ্গে কি ভারতের কোনো মানে সুনির্দিষ্ট যোগাযোগ হয়েছে, অথবা বিএনপির পক্ষ থেকে নিশ্চিতভাবে আপনাদেরকে ভারতকে আশ্বস্ত করা হয়েছে যে বাংলাদেশের জমি কখনোই ভারত বিরোধী কাজে ব্যবহার হতে দেওয়া হবে না? ওরকম অফিসিয়াল কোনো কন্ট্যাক্ট হয়েছে আমার জানা নেই। হয়তো ইনফর্মাল লেভেলে কারোর সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে, বাট আমার জানা নেই যে কোনো বিএনপি ডেলিগেশন দিল্লিতে এসছে কিনা, বা ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে কখনো বিএনপির সাথে যোগাযোগ হয়েছে সেরকম জানা নেই। বাট বেশ কিছুদিন ধরে ওনাদের লিডার বসে আছেন লন্ডনে, যে স্টেটমেন্টসগুলো পেয়েছি বা আপনাদের এখানকার বিএনপি লিডারের থেকে, তারা নিশ্চয়ই বলেছে কয়েকবার দ্যাট ইন্ডিয়ার সাথে কখনোই আমরা মানে ভালোভাবেই কাজ করতে চাই ইন্ডিয়া আমাদের কাছে। কিন্তু সেটাই মুখে একটা বলা কাজে একটা করা, সেটা একটা ব্যাপার। আর স্পেশালি বিএনপির সঙ্গে আমাদের পাস হিস্ট্রিটা ভালো না, সেটা বোধহয় আমাদের মেমোরিতে এখনও আছে। আর বেশি পুরনো তো না, 2001 থেকে 2006। আমি বিশ্বাস করি যে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কটা সবচেয়ে কঠিন ছিল সেই সময়টা। অ্যান্ড সেই সময় ইন্ডিয়া অনেক চেষ্টা করেছিল, এমন না যে করেনি। তো সেই মেমোরিটা হয়তো আছে, কিন্তু তারপরে আমি জানি খালেদা জিয়াও নিজেও বলেছিলেন যে ইন্ডিয়ার সঙ্গে আমরা কাজ করতে চাই। বিএনপি লিডার্সরা এর মধ্যেও যতবার ইনফর্মাল জায়গায় কথা হয়েছে কোনো কনফারেন্সে বা কিছু, তারা সেটা বলেছে। দেখুন, মুখে একটা বলা আর যখন আপনি গভর্নমেন্টে আছে সেটা আপনি কি করেন, সেটা তো ইন্ডিয়া আশা করছে দ্যাট ওরা কথা দাম দেবে, কিন্তু যতক্ষণ না আমরা প্রুফ অফ দ্য পুডিং, তো ওটাতেই না মানে কিভাবে এগোয়। আরেকটা জিনিস হচ্ছে দিদি, ধরেন কিছু জিনিস বিজেপির গবেষণা সংস্থা আরএসএস তারা একটা অখণ্ড ভারতের স্বপ্ন এখনও দেখে, এবং সেটি নিয়ে তারা নানান ধরনের কর্মসূচি করছে, তাদের সঙ্গে 100 বছর পূর্তি, সেটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইনও করে। ফলে তার বিপরীতে যদি বাংলাদেশের রাজনীতিবিদ সাধারণ মানুষের ভিতরে একটা ভয় জাগ্রত হয় যে ভারতও আমাদেরকে দখল করতে চায়, ধরেন ভারত যে ভয়টা পাচ্ছে যে হয়তো এখান থেকে 10 ট্রাক অস্ত্রের রেফারেন্স আপনারা দেন, ফলে সেই ভয়টাও একটা সংকট তৈরি করছে কিনা? একটা পপুলার লেভেল হয়তো করছে। দেখুন, যখন আপনি না কাউকে ট্রাস্ট করেন না, একটা কিছু দেখলে উস্কানি হয়ে যায়। সো আগে যেরকম ছিল কত কিছুই খারাপ হয়েছে, কিন্তু আমরা যে না এই গভর্নমেন্ট আমাদের ক্ষতি করবে না, বা বাংলাদেশের গভর্নমেন্টের একটা ধারণা ছিল না ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের ক্ষতি করবে না, সো সেইগুলো আমরা ইগনোর করতে থেকেছি। এখন একটা ছোটোতেই আমরা যেন স্পার্ক জ্বলে যাচ্ছে। বাট আমি বিশ্বাস করি এটা টেম্পোরারি একটা সিচুয়েশন। অ্যান্ড দুদিক থেকে দুই দেশের যদি লিডারশিপের ইন্টেনশনগুলো কনভে করা যায় যে না এটা কখনোই না, আপনি যে কথাটা বললেন যে বিএনপি লিডারশিপ থেকে এরকম এসে আমাদের লিডারশিপ থেকে, আমি তো বারবার বলছি যে ইন্ডিয়া কাছে বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেটার কোনো আমাদের ডাউটই নেই। কিন্তু এখন বাংলাদেশ সেটা কীভাবে রেসপন্ড করে, বাংলাদেশের গভর্নমেন্ট, আমি যেটা বললাম ইন্টারিমের জায়গায় কিছু কিছু জায়গায় আমাদের মনে হয়েছে দ্যাট ইন্টারিম হয়তো এটা অন্যভাবে করতে পারতো। এতটা কি ছিল। পাকিস্তান ইজ আ ফ্যাক্টর, আই বিলিভ দ্যাট, কারণ আমরা তো পেহেলগামটা জাস্ট রিসেন্টলি হয়েছে, তো আমাদের তো আঘাতের একটা জায়গা আছে, তো সেটা কি করে ভুলে যাব আমরা। ভারতে কি উগ্রবাদীরা আগের চেয়ে একটু শক্তিশালী হচ্ছে, মাথাচাড়া দিচ্ছে, বিশেষ করে বিজেপি ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকার কারণে, এবং সেটার একটা প্রভাব বাংলাদেশে এসে পড়ছে কিনা, যেটা গোটা অঞ্চলটাকে নিয়ে এই নানান ধরনের বৈশ্বিক ষড়যন্ত্র তত্ত্বের কথা আমরা শুনি? কনস্পিরেসি থিওরি তো আমাদের সাউথ এশিয়াতে 5 টাইম।
সো আমার মনে হয় না সেটা নিয়ে আমাদের বেশি ভাবা বা আলোচনা করার ব্যাপার। সবসময় দেখুন না, আমরা এখানেও তো সবসময় একটা লুজলি বলে চলেছি যে টেরর গ্রুপস তৈরি হচ্ছে, বা ওখানে যেটা বলা হচ্ছে যে একটা সার্টেন ইডিওলজিক্যালি একটা সার্টেন গ্রুপ। বাট ওইগুলো একটা পপুলার ন্যারেটিভে হয় ঠিকই, বাট আমার মনে হয় না সেটা আমাদের খুব একটা সিরিয়াসলি সেটাকে দেখা দরকার। কিছুটা অফকোর্স ইন্টারনাল ডোমেস্টিক ফ্যাক্টরস থাকে, সেইগুলো অ্যাড্রেস করা হয়, সব দেশই সেটা করে। বাট লার্জলি আই থিঙ্ক ন্যাশনাল ইন্টারেস্ট সব জায়গায় কনভার্জ করার কথা। আপনার এবারের সফর থেকে যে বার্তা পেলেন তাতে নির্বাচন নিয়ে, মানে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন নিয়ে আপনার পূর্বাভাস কি? মানে নির্ধারিত সময় নির্বাচন হবে বলে একজন অ্যানালিস্ট হিসেবে আপনার কাছে মনে হচ্ছে, নাকি এর পথে তেমন কোনো চ্যালেঞ্জ এখনো দেখেন? দেখুন, যতক্ষণ না নির্বাচনটা না হচ্ছে চ্যালেঞ্জ থাকছে, বাট মোটামুটি যাদের সঙ্গে কথা বলেছি, যারা ইন এ পজিশন টু সে সামথিং, তাদের কথা শুনে মনে হচ্ছে যে সবাই ইলেকশন চায়, পলিটিক্যাল পার্টির ইলেকশন চায়। আমি ইনফ্যাক্ট যেদিন এলাম সেদিন তো ইলেকশন কমিশন রোড ম্যাপটা তৈরি করে দিয়েছেন। সো একদিকে নিশ্চয়ই গভর্নমেন্টের এফোর্ট চলছে, আর মোর ইম্পর্টেন্টলি বাংলাদেশে যার সাথেই কথা বলছি, মানে বন্ধু বান্ধব বলুন, এখানে ওখানে যাদের সঙ্গে আমার ইন্টারাকশন হচ্ছে, সবাই বলছে ইলেকশন চায়। এমন কাউকে আমি মিট করিনি, ইনক্লুডিং ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি, যারা বলেছে ইলেকশন চাই না। তো সেই সূত্রে তো আমি বলবো যে ডেফিনেটলি ইলেকশন হবার একটা জায়গা আছে। কিন্তু দেখুন, এখন আমি দেখতে পাচ্ছি কিছু কিছু, যেটা মবক্রেসি বলি আমরা, হঠাৎ হঠাৎ করে একটা সার্টেন কনস্টিটুয়েন্সি সব দেশে থাকে যারা সবসময় একটা ডিস্ট্রাকশন, একটা ভায়োলেন্ট মেজার তৈরি করে। তো যেটা মেন ইস্যু হচ্ছে ল অ্যান্ড অর্ডারটাকে কী করে নেক্সট কয়েক মাস ওরা ধরে রাখবে। গভর্নেন্সের একটা ফ্যাক্টর তো আছেই বটে, এটা আমরা বারবার তুলে ধরেছি। বাট আই এম ভেরি হোপফুল দ্যাট ইলেকশনস হবে। দিদি, আমার শেষ প্রশ্ন হচ্ছে যে আপনি, মানে বাংলাদেশ ভারত সম্পর্কের এখন যে অবস্থা, এটা 1 বছর পর বা 2 বছর পর এটাকে আপনি কোথায় দেখেন? আমি অ্যাকচুয়ালি বলেছিলাম কিছুদিন আগে যে বাংলাদেশ ভারতের সম্পর্কতে একটা রিসেট দরকার। আগে যেরকম আমরা ভীষণ ওতপ্রোতভাবে একটা হয়ে গেছিলো যে এ আছে, আমরা একদমই সেইটা না। আবার একটা নতুন গভর্নমেন্ট এসছে, আমরা বাংলাদেশের কিছু জিনিস আমরা এইভাবে দেখব, লেটস, ওদের যেটা ইম্পর্টেন্ট ওরা আমাদের কাছে দেবে যে এটা অ্যাড্রেস করুন, আমাদের কাছে যেটা সিকিউরিটি কনসার্ন বলুন বা যেটাই কোর কনসার্ন সেটা আমরা মানে জানাবো। প্রায়োরিটিগুলো শেয়ার করবেন। আমার মনে হয় আমরা একটা নতুন জায়গায় একটা ভালোভাবে আবার এগোতে পারবো। আমার মনে হয় ইমোশন একদম বাইরে রেখে পার্টনারশিপের জায়গাটা আমরা ডেভেলপ করতে পারবো, যেটা কখন আবার মানে কি বলবো নষ্ট হয়ে যাবে না বা একদম উল্টে যাবে না। কারণ যেই জেনেটা সবাই দেখতে পারবে যে মানুষই এটাতে পাচ্ছে, মানে ডিভিডেন্ডটা মানুষই পাচ্ছে। আমরা অনেক, আপনি যেটা মাঝখানে আমরা বললাম যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট খুব স্ট্রং হয়েছিল, কারণ পিপল টু পিপল হয়নি। আমি এটা খুব একটা বিশ্বাস করি না, কারণ গভর্নমেন্টে যে জিনিসগুলো করা হচ্ছিল কাজ, তাতে বেনিফিটটা তো মানুষই পাচ্ছিল। গভর্নমেন্ট কোন বেনিফিট পায় যখন কানেক্টিভিটি করিডর বলুন, এনার্জির কথা বলুন, আরও অনেক কিছু যেগুলো তৈরি হয়েছিল আমাদের মধ্যে। তো সেইটা বোধহয় একটা পারসেপশনের প্রবলেম হয়ে গেছিলো, কারণ সবাই বোধহয় দেখছিল যে যারা আওয়ামী লীগের ওপর ফর সাম আদার ফ্যাক্টরস রেগেছিল, তারা ইন্ডিয়ার ওপরে সেই রাগটা পড়ছিল স্বাভাবিকভাবে সেটা। তো তখন তারা বলছে কি না, এটা পিপল টু পিপল না গভর্নমেন্ট। এটা কি কথা? যে কানেক্টিভিটি করিডর, যে এত বাস ভরে ভরে মানুষ যাচ্ছে, স্টুডেন্টরা আসছে, মেডিকেল ভিসা পাচ্ছে, এটা পিপল টু পিপল কানেক্ট না? এটা কি দেয়? ডেফিনেটলি। কিন্তু এরকম মানে আপনার কথা থেকে আরেকটা প্রশ্ন চলে আসলো যে ভারত একটা মানে বন্ধুত্ব তো হয় সমতার, সম্মানের, মর্যাদার, সে জায়গায় ভারতকে আসলে একটা দাদাগিরি কোট আনকোট কেউ কেউ বলেন, সেই রোলটা প্লে করতে গিয়ে আমাদের রিলেশনটা খারাপ হলো মূলত। আমি না সাউথ এশিয়া, এটা কিছুদিন আগে মানে মাঝে মাঝে লিখি যে আমাদের একটা কথা হয় না, বিগ ব্রাদার। আমরা তো দেশকে মা বলি, তো আমরা বলি বিগ সিস্টার কেন আমরা ইন্ডিয়াকে বলি না? কারণ বিগ ব্রাদার মানে একটা বুলি, সে আমার ওপরে বসে একটা তার শক্তি দেখাচ্ছে, তাই না? বিগ ব্রাদার মানে তাই। বিগ সিস্টার মানে কি মাথায় আরাম দিচ্ছে, তাই না? হ্যাঁ, স্নেহর জায়গা। তো আমরা যখন মানে বড় আছে বলেই কি সে আমাদের উপরে তার স্ট্রেংথ দেখাবে? এটা তো ঠিক না। উল্টো, ইনফ্যাক্ট প্রাইম মিনিস্টার মোদি অনেকবারই বলেছে দ্যাট আমরা চাই যে তোমরা আমাদের যেগুলো ভালো হচ্ছে, আমরা গ্রো করছি, তোমরা আমাদের সঙ্গে জয়েন করো, যাতে গ্রোথটা তোমরাও আমাদের সাথে ফল পেতে শেয়ার করতে পারো। তো এটা কি? এটা তো পজিটিভ না? কিন্তু সবসময় দেখুন, এটাও ঘটনা সাউথ এশিয়াতে আমরা যতটাই চেষ্টা করেছি, আমি বলছি না যে ভারত সব জায়গায় ঠিক হয়েছে, কিছু কিছু স্টেপস বা মেজার্স ভুল হয়েছে নিশ্চয়ই, বাট অ্যাট দ্য সেম টাইম একটা সব দেশে, শ্রীলঙ্কা, নেপাল,
মলডিভস, বাংলাদেশ একটা খুব স্ট্রং কনস্টিটুয়েন্সি আছে যারা চায় না যে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক তৈরি হোক। আমার মনে হয় প্রত্যেক দেশের দিকে সেটা একটু ঝুঁকে দেখার দরকার যে কেন এই কনস্টিটুয়েন্সিটা তৈরি হচ্ছে, কেন সব মানুষের মধ্যে আমরা ইকুয়ালি ভালো জিনিসটা সরাতে পারবো না, শেয়ার কেন করতে পারবো না নিজেদের যেটা আমরা দিতে পারি একসঙ্গে। জি জি, অনেক ধন্যবাদ প্রফেসর শ্রীয়াদা দত্ত, আপনাকে অনেক সময় দিলেন আমাদেরকে, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।